आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব ধ্বনির দুটো ভাগের ব্যঞ্জন ধ্বনি নিয়ে। আচ্ছা, ধ্বনি কয় প্রকার? ধ্বনি দুই প্রকার। কি কি? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। তো এর আগে আমাদের স্বরধ্বনি নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আজকের আলোচনা হবে ব্যঞ্জন ধ্বনি নিয়ে। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে আলোচনা হবে, যদিও একটু আগে বললে। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনির যে শ্রেণী বিভাগ, তাদের সংজ্ঞা, উদাহরণ, এগুলো নিয়ে আলোচনা হবে। আর তোমরা একটু মন দিয়ে শুনবে। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? না, যে ধ্বনির উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও, মানে বাকযন্ত্রের কোথাও ধ্বনিবাহী বাতাস বাধাপ্রাপ্ত হবে। এর আগে স্বরধ্বনি নিয়ে আলোচনা হয়েছিল। তো স্বরধ্বনি নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে আমি আলোচনা করে দিয়েছি, স্বরধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে ধ্বনিবাহী বাতাস আমাদের মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে সরাসরি বাইরে বেরিয়ে আসে। ঠিক উল্টোটাই হলো ব্যঞ্জন ধ্বনি। তো যে ধ্বনির উচ্চারণের সময় মুখবিবরের কোথাও অর্থাৎ বাকযন্ত্রের কোথাও ধ্বনিবাহী বাতাস বাধাপ্রাপ্ত হয় এবং এই ধ্বনি উচ্চারণের সময় একা একা উচ্চারিত হতে পারে না। তাহলে উচ্চারণের সময় কার সাহায্য লাগে বলো? স্বরধ্বনির সাহায্য লাগে। স্বরধ্বনির সাহায্য লাগে। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্যকে একসঙ্গে করতে পারি, যে ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্য নেয়। আর ধ্বনিবাহী বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে, আঘাত লাগবে, ধাক্কা খাবেই, তারপরে ধ্বনিবাহী বাতাস বাকযন্ত্র থেকে অর্থাৎ মুখবিবর থেকে বাইরে বেরিয়ে আসে। তো দেখা যাক, উদাহরণ হিসেবে আমরা এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ করি। আমি উচ্চারণ করছি, তোমরা মনে মনে উচ্চারণ করবে। পরে বাড়িতে প্র্যাকটিস করার সময়, মুখস্থ করার সময় একটু জোরে জোরে উচ্চারণ করে দেখে নিই। ক। এই যে কটা আমরা উচ্চারণ করলাম, দেখো ক বলার সাথে সাথে ধ্বনিবাহী বাতাস কোথাও কোথাও বাধা প্রাপ্ত হলো, ধাক্কা খেলো। কি ধাক্কা খেলো না? একটা আপ ডাউন হলো না? এরকম মনে হচ্ছে একটা আপ ডাউন হলো। ক ক দেখবে তালুর দিকে, তালু মুখবিবরের উপরের অংশ, তালুর দিকে, জিভের গোড়ার দিকে, তালুর দিকে কোথাও না কোথাও একটা ধাক্কা লেগেছে। ক, তাই না? ধাক্কা লাগছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এই যে ক বললাম, ক তার মানে ক বলার পরে কিন্তু একটা অ আসছে, আর অটা তো স্বরধ্বনি, তাই না? তাহলে স্বরধ্বনিটা কিন্তু এই ব্যঞ্জনের শেষে আছে। কিন্তু ব্যাপারটা হলো, যখন আমরা ব্যঞ্জন ধ্বনি লিখব তখন প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির শেষে আমরা হসন্ত দেব। হসন্ত দিলে ওটাকে ব্যঞ্জন ধ্বনি বোঝায়। আর যদি হসন্ত না দিই তাহলে কি বোঝাবে বলো? বর্ণ বুঝিয়ে যাবে, বর্ণ। যদি আমরা হসন্ত দিই, ধরো ক, খ, গ, ঘ, প্রত্যেকটার শেষে হসন্ত দিচ্ছি, তাহলে ব্যঞ্জন ধ্বনি বোঝাচ্ছে। কিন্তু যদি আমরা হসন্ত না দিই তাহলে ওটা ব্যঞ্জন বর্ণ বোঝাবে। তো ব্যঞ্জন বর্ণ যখন আমরা উচ্চারণ করছি, ক একই রকম। তার মানে উচ্চারণ যেটা করছি সেই ব্যঞ্জন বর্ণকে ব্যঞ্জন ধ্বনিতে উচ্চারণ যখন করছি আমরা ক বলছি। তার মানে যেটা লিখে প্রকাশ করি সেটারও উচ্চারণ ক, মানে ক এর সঙ্গে অ আছে। তাহলে ক এর সঙ্গে অ আছে অথচ ক এর সঙ্গে অ নেই, সেটা কি করে বোঝাবো?
তাহলে বোঝাতে গেলে কয়ের নিচে হসন্ত দেব, তার মানে কয়ের সঙ্গে অ নেই এটা বোঝালাম। কিন্তু উচ্চারণ করতে গিয়ে দেখো কয়ের সঙ্গে অ চলেই আসবে। তুমি যতই চেষ্টা করো অটাকে বাদ দেবে শেষ থেকে, ক থেকে, উপায় নেই। ক কিন্তু উচ্চারণের সময় অ কে নিয়ে নিচ্ছে। কিন্তু বোঝানোর জন্য বর্ণ আর ধ্বনি বোঝানোর জন্য বর্ণ হলে হসন্ত দেব না ব্যঞ্জন ধ্বনির শেষে, আর যদি হসন্ত দিতে হয় তাহলে সেটা বুঝিয়ে যাবে ব্যঞ্জন ধ্বনি। বুঝে গেল? তাহলে ক, খ, গ, ঘ দেখো কোথাও না কোথাও ধাক্কা খাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাস বায়ু বা ধ্বনিবাহী বাতাস কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, কোথায় না বাকযন্ত্রের মুখবিবরে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে কিছুক্ষণের জন্য আটকে যায়, তারপরে বেরিয়ে আসতে গিয়ে ওই মুখবিবরে তথা বাকযন্ত্রের কোথাও না কোথাও ঘর্ষণ হয়, ঘর্ষিত হয়ে ধ্বনি সৃষ্টি হয়, আওয়াজের সৃষ্টি হয়। আর তো বলা হলো অন্য ধ্বনির সাহায্য ছাড়া সে উচ্চারিত হতে পারে না, যাই হোক তাকে ব্যঞ্জন ধ্বনি বলা হচ্ছে। এবারে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত কতগুলো ধ্বনি আছে বলো? ক থেকে ম পর্যন্ত কতগুলো ধ্বনি আছে এর আগে আলোচনা হয়ে গেছে, বলো? 25টি। এই 25টা ধ্বনি, ক থেকে ম পর্যন্ত এই যে 25টা ধ্বনি, এই 25টা ধ্বনিকে কি ধ্বনি বলা হয় জানো? এই 25টা ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ উচ্চারণ করার সময় যেটা ধ্বনিতে পরিবর্তিত হচ্ছে, তাই স্পর্শ বর্ণ অর্থাৎ স্পর্শ ধ্বনি। এই স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি কেন বলা হয়? কারণ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বাকযন্ত্রের কোথাও না কোথাও শ্বাস বায়ু বা ধ্বনিবাহী বাতাস স্পর্শ করে উচ্চারিত হয়, কোথাও না কোথাও স্পর্শ করবে বাকযন্ত্রে, তাই এগুলোকে স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি বলা হয়। ক থেকে ম পর্যন্ত টোটাল 25টা আছে। এই যে 25টা ধ্বনিকে যদি আমরা 5টা 5টা করে এক একটা গ্রুপে ভাগ করি, মানে বর্গে ভাগ করি, তাহলে মোট 5টা বর্গ হচ্ছে। আর এই 5টা বর্গের প্রত্যেক ধ্বনির নাম অনুসারে এক একটা বর্গের নাম, এর আগে আলোচনা করা হয়ে গেছে। তাহলে ক, খ, গ, ঘ, উ, ক, খ, গ, ঘ, উ, এই যে 5টা, এই 5টার মধ্যে প্রথমে কে আছে? ক। তাহলে ক আছে বলে এই বর্গটার নাম কি? ক বর্গ। ওকে। তারপরে কি আছে? চ, চ, ছ, বর্গে জ, ঝ, ইয়। তাহলে এই 5টা বর্ণ বা ধ্বনির প্রথমে কে আছে? চ। তাহলে এই বর্গটার নাম কি? চ বর্গ। তারপরে কি দিয়ে শুরু হবে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এটা ট বর্গ। তারপরে ত, ত, থ, দ, ধ, দন্তে ন, ত বর্গ। তারপরে প, ফ, ব, ভ, ম। এর মধ্যে পটা হচ্ছে প্রথমে আছে বর্গে, তাই প বর্গ। তাহলে এই যে 5টা বর্গ, এই 5টা বর্গে মোট 25টা বর্ণ বা ধ্বনি আছে, এবং এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও না কোথাও স্পর্শ হয়ে উচ্চারিত হয়, তাই এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়। তাহলে স্পর্শ বর্ণের সংখ্যা 25টি। এবারে এই স্পর্শ বর্ণে এই 5টা ভাগকে আবার ধ্বনিবাহী বাতাস বা শ্বাস বায়ু কোথায় কোথায় স্পর্শ হচ্ছে, জীব কোথায় কোথায় স্পর্শ করছে, তার উপরে নির্ভর করে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলোর মধ্যে প্রথমে আছে কণ্ঠ ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জন, এবারে আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন কাকে বলে, কণ্ঠ ব্যঞ্জনের উদাহরণগুলো এগুলো লিখে পরে তৈরি করতে হবে। কণ্ঠ ব্যঞ্জন, তো দেখো আমরা যখন ক
ক উচ্চারণ করছি, ক, খ, গ, ঘ, মনে হচ্ছে না একেবারে কণ্ঠ থেকে, একেবারে গলার ভেতরের দিকে এই যে স্বরতন্ত্রী, এই যে স্বরনালী, এই স্বরতন্ত্রী থেকে যেন মনে হচ্ছে না ধ্বনিগুলো বেরিয়ে আসছে, ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। ক মনে হচ্ছে এখন কণ্ঠ থেকে, গলার ভেতর থেকে চলে আসছে। ক, খ, গ, ঘ। তাহলে যে ধ্বনিগুলি উচ্চারণের সময় কণ্ঠ থেকে উচ্চারিত হয়, কণ্ঠ থেকে উচ্চারিত হয়, সেই ধ্বনিগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলা হচ্ছে, কণ্ঠ ব্যঞ্জন। এবার দেখো ধ্বনিগুলোর এই যে মানে ভাগগুলো, এইগুলো ঠিক মতো বুঝতে গেলে নিজেদেরকে বাড়িতে আরো চিৎকার করে করে পড়তে হবে, চিৎকার করে করে পড়ে উচ্চারণটা ঠিক কোথা থেকে আসছে সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। তো যে ধ্বনি উচ্চারণ করার সময় কোথা থেকে উচ্চারিত হয় না কণ্ঠ থেকে উচ্চারিত হয়, কণ্ঠ একবারে জিহা মূল, জীবের গোড়ার দিক থেকে উচ্চারিত হচ্ছে, কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলা হয়। এবারে বিভিন্ন বইতে দেখবে বিভিন্ন রকম সংজ্ঞা দেওয়া আছে, একটু জটিল জটিল করে দেওয়া আছে, আমাদের অত জটিল সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, আমরা বুঝবো কণ্ঠ ব্যঞ্জন। কেন কণ্ঠ তার নাম দেওয়া আছে না যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ হয় কোথা থেকে না কণ্ঠ থেকে, তো তাকে কণ্ঠ ব্যঞ্জন বলা হবে। কি বোঝা গেছে? ক, খ, গ, ঘ, এই চারটে হলো কণ্ঠ ব্যঞ্জন। অসুবিধা কারোর? না, কণ্ঠ ব্যঞ্জন। এরপরে আছে তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন, তো তালব্য ব্যঞ্জন তার মানে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জীবের অগ্রভাগ, জীবের আগা কোথায় গিয়ে স্পর্শ করবে না তালুতে স্পর্শ করবে। তালু আমাদের যে মুখবিবর, মুখের ভেতরের যে গর্তটা, তার উপরের দিকে যে ছাদের মতো অংশ রয়েছে সেটাই তো তালু নাকি? ছাদ, হ্যাঁ, মুখের ভেতরে যে সিলিং, ছাদ, ছাদ, তো সেই ছাদ নিজেরা জিভ দিয়ে বুঝে নাও, হ্যাঁ, কার সিলিংটা কতটা ঢালু, আকাশের মতো বোঝাই যাচ্ছে, মুখ বন্ধ করে বুঝে নাও। এই সুন্দর প্লেন একটা সিলিং রয়েছে, তো যাই হোক, তো সেটাই হচ্ছে তালু। তাহলে জীবের অগ্রভাগ তালুতে স্পর্শ করবে। চ, ছ, বর্গে জ, ঝ, চ, ছ, জ, ঝ, চ, ছ, জ, ঝ। বোঝা গেল? এবারে দেখো হালকা একটু এদিক ওদিক হতেই পারে, কারণ মনে হতে পারে কই না আমার তো জিভ পুরোপুরি তালুতে স্পর্শ করছে না, চ চ আমার তো মনে হচ্ছে দাঁতের গোড়ার দিকে গিয়ে লাগছে, কিছুটা জীবের অংশ দাঁতের গোড়ার দিকে গিয়ে লাগছে না, বেশিরভাগটা যেখানে স্পর্শ করছে সেটা হচ্ছে তালুতে স্পর্শ করছে। তাই জীবের অংশ যখন তালুতে স্পর্শ করে যখন ধ্বনিগুলো উচ্চারিত হয় তখন তাকে তালব্য ব্যঞ্জন বলা হয়। যেমন চ, ছ, জ, ঝ, চ, ছ, জ, ঝ, জ বলতে বর্গে জ, চ, ছ, জ, ঝ, একটু দেখবে তালুতে স্পর্শ করছে। ব্যাকরণ বইতে যেখানে তালব্য ব্যঞ্জনের একটা ডায়াগ্রাম টাইপের আছে, ওখানে তালবস্য দেওয়া আছে। হ্যাঁ, তালবস্য। এবার দেখো তালবস্য বলার সাথে সাথে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, এই যে স্বগুলোর মধ্যে, তিনটে স্বয়ের মধ্যে যেটা উচ্চারণ করা হয় সেটা হচ্ছে তালবস্য। অ্যাকচুয়ালি তালবস্য মানে তালবস্য নয়, উচ্চারণ করা হয় স। স উচ্চারণ করলে দেখো, স উচ্চারণ করো, নিজেরা স উচ্চারণ করো, তাহলেই বুঝতে পারবে যে স কিন্তু ঠিক তালুতে লাগছে না। স বলে তালুতে যদি লাগাও না, সটা কেমন একটা বিদঘুটে উচ্চারণ হবে। তালুতে লাগিয়ে নিজেরা উচ্চারণ করে দেখো। তালুতে যদি তুমি জিভটাকে লাগিয়ে, হ্যাঁ, তালুটাতে যদি তুমি জিভ লাগিয়ে স উচ্চারণ করো তাহলে সটা কিরকম হয়ে যাবে? স, বেশি তোতলাম্য হয়ে যাবে। স দেখো, মনে হচ্ছে বেশি স্টাইলিস্ট হয়ে যাচ্ছে শটা।
কিন্তু তার থেকে তালু থেকে একটু নামিয়ে স উচ্চারণ করো, দেখো তালুতে খুব একটা লাগছে না স। তো মানে জিভের দুটো সাইড, দুই পাশ তালুতে দুই সাইডে লাগছে, জিভের দুই সাইড দুই পাশ দেখো তালুতে হালকা ভাবে লাগছে, কিন্তু পুরোপুরি জিভের অংশটা তালুতে গিয়ে লাগছে না। স স স তালুতে লাগছে কিন্তু জিভের দুই দিকটাতে লাগছে। যাই হোক, বইতে যখন দেয়াই আছে তালব্য ব্যঞ্জন স, সটা লিখবে, কিন্তু সটাকে আমরা পুরোপুরি ধরতে পারছি না উচ্চারণ অনুসারে। তাহলে চ ছ বর্গে জ ঝ, চ ছ জ ঝ, এই চ ছ জ ঝ বলে যে অর্থটা আমাদের ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার হচ্ছে, সেটা সতে হচ্ছে না, তাও স দেওয়া আছে, লিখে রাখবে। এরপরে আছে যখন আমরা তালবস্য বলছি তা তা তা, তখন জিভটা লাগছে। যখন বলছি প্রথমে তালব্যস্য, তালব্য তালব্য তালুতে গিয়ে লাগছে তা, তালব্য তা, তখন জিভটা গিয়ে লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি তালব্য স বলে হয় না, দন্তে স বলে হয় না, মূর্ধন্য স বলে হয় না। দন্ত, মূর্ধ, তালু এই তিনটের কথা নেই। অ্যাকচুয়ালি স আমরা একটাই উচ্চারণ করি, সেটা হচ্ছে স, স শুধু স, স উচ্চারণ করি স, এই সটা হচ্ছে অ্যাকচুয়ালি তালবস্য। এরপরে হ্যাঁ দন্তে হয় বলতে, কিন্তু স তো দন্তে টন্তে কোথাও হয় না, বর্ণমালাতে এই সংখ্যাটাকে বাড়ানো হয়েছে, বলা হচ্ছে আমরা দন্তে স্পর্শ করছি, প্রথমে দাঁতে আমাদের জিভটা লাগছে, তারপরে যে সটা উচ্চারণ করছি দাঁতে লাগিয়ে, তাই দন্ত, দাঁতে লাগছে জিভ, দন্ত বলছি দন্ত, তারপরে স। মূর্ধাতে লাগছে, মূর্ধা মানে হচ্ছে দাঁতের গোড়া, মাড়ি, তো সেই মূর্ধাতে লাগছে মূর্ধন্যস্য, মূর্ধন্যস্য, মূর্ধন্যস্য। আর তালুতে লাগছে তাই তালবস্য, কিন্তু তিনটে স এর মধ্যে একটা স উচ্চারিত হয়, সেটাকে বলা হয় স, এবং সেই সটা কোন স? তালবস্য। এরপরে আছে মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন, মূর্ধা, মূর্ধা মানে কি? মাড়ি, মাড়ি, দাঁতের গোড়ার থেকে আর একটু উপরের দিকে, জিভটা দাঁতের গোড়ার থেকে উপরের দিকে আর একটু টেনে নিয়ে যাও, তালু আর দাঁতের গোড়ার মাঝখানে একটু উঁচু হয়ে রয়েছে না মাড়ি, মাড়ি বলি কি, তাই তো? তো ওই মাড়িতে যখন জিভটা লাগবে, যে ধ্বনিগুলো, যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ যখন মাড়িতে গিয়ে লাগবে, তখন সেটা হয়ে যাবে মূর্ধন্য ব্যঞ্জন। ওই কাল মাইক আওয়াজ হচ্ছে রে, বন্ধ কর। এটা কি ছিল? কি সাপ? বন্ধ কর। হ্যাঁ, তো পোষা সাপ কিন্তু পোষ মানি রাখ, পোষ মানি রাখ, ডিস্টার্ব করে কেন? অনলাইনে ক্লাস হচ্ছে, তো ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, ফলে বেশি উল্টো পাল্টা ফালতু কথা না। হ্যাঁ, মূর্ধন্য ব্যঞ্জন, তো যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ কোথায় গিয়ে স্পর্শ করবে? না মূর্ধায়, মানে মাড়িতে গিয়ে জিভ লাগবে। দেখো ট, ট, দেখো দিকের আগা অগ্রভাগ গিয়ে মাড়িতে লাগবে, ট, ঠ, ড, ঢ, র, ঢ, ড, র, ড, র, ড, ঢ, ড, ঠ, ড, ঢ, র, র, র। কতগুলো বললাম? র, র মানে বয়সন র, ঢ, ঢ মানে ডয়সন ঢ, মানে এবার হচ্ছে ডয়সন ঢ, আবার ঢয়সন ঢ, আর আছে ট, ঠ, ড, ঢ। বুঝতে পারছো? ট, ঠ, ড, ঢ, র, র, ঢ, র, 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 র। তো এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ গিয়ে মূর্ধাতে লাগছে, মানে মাড়িতে স্পর্শ করছে, তারপরে উচ্চারিত হচ্ছে, তাই এই ধ্বনিগুলোকে বলা হয় মূর্ধন্য, মূর্ধন্য ব্যঞ্জন। বুঝে গেল? এরপরে আছে দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন তার মানে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করার সময়
জিভ গিয়ে দাঁতে লাগবে, দন্ততে স্পর্শ করবে, জিহ্বার অগ্রভাগ দাঁতে গিয়ে স্পর্শ করবে। দেখো ত ত থ দ ধ ত থ দ ধ ল, লও বলছে, বইতে লেখা আছে ল, কিন্তু লটা দাঁতে ঠিক স্পর্শ করছে না। দেখো তো ল কি দাঁতে স্পর্শ করে উচ্চারণ, জিভ কি দাঁতে লাগছে? ল বলছি যখন ল ল ল ল, কিন্তু আমি তো বলছি ল তো মাড়িতে লাগছে, মাড়ি মূর্ধাতে লাগছে, লটা দেখ মূর্ধাতে লাগছে, ল ল ল ল, হ্যাঁ মূর্ধাতে লাগছে না, মাড়িতেই লাগছে, মূর্ধাতে লাগছে। হ্যাঁ ত, তটা দাঁতে লাগছে, ত থ দ ধ এগুলো দাঁতে লাগছে, লটা মাড়িতে লাগছে মূর্ধাতে, এটা মূর্ধন্য ব্যঞ্জন হওয়া উচিত, দন্ত ব্যঞ্জনে ঢুকিয়ে রেখেছে এখানে বইতে। আর স, স মানে দন্তের স কে বলছে, দন্তের স তো দন্ততে লেগে তারপর স উচ্চারণ করছি, তাই দন্ত সটা দন্ত ব্যঞ্জনের মধ্যে ধরা হচ্ছে। কিন্তু যদি বলা হয় তিনটে স এর মধ্যে ব্যঞ্জন কোনটা, না তালব্য স, তিনটে স এর মধ্যে ব্যঞ্জন ধ্বনি কোন স, তালব্য স। তাহলে তিনটের মধ্যে যদি ব্যঞ্জন ধ্বনি তালব্য স হয়, তাহলে তিনটের মধ্যে তিনটে কি, তিনটের মধ্যে তিনটে হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংখ্যা বেশি কিন্তু ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কম। তিনটে স আছে ব্যঞ্জন বর্ণে, কিন্তু উচ্চারণ করা হয় একটা স, সেটা হচ্ছে তালব্য স। তাহলে তিনটে স এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণে, কিন্তু একটা স উচ্চারণ করা হয় সেটা তালব্য স। তাহলে ব্যঞ্জন বর্ণের সংখ্যা বেশি না ধ্বনির সংখ্যা বেশি? এর আগের দিন বলা হয়েছিল টোটাল যে বর্ণমালায় বর্ণ আছে, বর্ণের সংখ্যা বেশি হবে না ধ্বনির সংখ্যা বেশি হবে? কি মনে হয়? বর্ণের সংখ্যা বেশি হবে, ধ্বনির সংখ্যা কম। যাই হোক, দন্ত ব্যঞ্জন হয়ে গেল। এবারে হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ, ওষ্ঠ মানে কি? ঠোঁট। যখন আমরা ব্যঞ্জন ধ্বনি গুলো উচ্চারণ করব, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গিয়ে দুটো ঠোঁট পরস্পরকে স্পর্শ করে, মানে দুটো ঠোঁটকে স্পর্শ করে, তাকে বলা হবে ওষ্ঠ ব্যঞ্জন। হ্যাঁ, ওষ্ঠ ব্যঞ্জন। যেমন প, ফ, ব, ভ, প, ফ, ব, ভ। দেখো দুটো ঠোঁটকে স্পর্শ করছে না, প, ফ, ব, ভ। তাহলে এই প, ফ, ব, ভ হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। এবারে এর আগে তো কণ্ঠ ব্যঞ্জন হয়ে গেছিল, ক, খ, গ, ঘ, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠ থেকে ধ্বনি নির্গত হচ্ছিল। আর কণ্ঠ নালীয় ব্যঞ্জন বলে একটা ভাগ আছে, কণ্ঠ নালীয়। ব্যাকরণ বিশারদরা দেখো কত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছে বাবা। কণ্ঠ নালীয় ব্যঞ্জন, তার মানে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠ না, আরো নিচের দিকে কণ্ঠ নালী থেকে উচ্চারিত হয়। সেই কণ্ঠনালীয় ব্যঞ্জনটা কি? কণ্ঠনালী থেকে উচ্চারিত হওয়া ব্যঞ্জনটা কি? না হ। গলাটাকে একটু ধরে রাখো, গলাটাকে ধরে রেখে উচ্চারণ করে দেখো, এই গলাটাকে কাঁপিয়ে উচ্চারণ করবে, কণ্ঠনালী থেকে উদ্গত হচ্ছে, উত্থিত হচ্ছে সেই ধ্বনি হ। দেখো গলায় চাপ দিবি, মনে হচ্ছে গলার কণ্ঠ থেকে নালী থেকে বেরিয়ে আসছে। কি অদ্ভুত ধরনের বিশ্লেষণ। গ হ, হটা কণ্ঠ নালী থেকে বেরিয়ে আসছে, তাই কণ্ঠ নালীয় ব্যঞ্জন। কি বুঝে গেছে? তাহলে এগুলো কার উপরে ভিত্তি করে ভাগগুলো করা হয়েছে? না আমাদের বাকযন্ত্রের কোথাও না কোথাও শ্বাস বায়ু স্পর্শ হয়ে উচ্চারিত হচ্ছে এবং জীব বাকযন্ত্রের কোথাও না কোথাও স্পর্শ করছে, তো তার উপরে ভিত্তি করে এতগুলো ভাগ। এইবারে ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে ক থেকে যে ম পর্যন্ত 25টা, সেই 25টা ধ্বনিকে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী উচ্চারণের হ্যাঁ কি হয়েছে? ভিডিওটা সো স্লো। আচ্ছা, ও হবে মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে হবে। আমার সাউন্ড শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার।
তো মাঝে মাঝে সাউন্ড শুনতে পেলেই হবে, আবার মাঝে মাঝে ভিডিও এধার হবে, এটা অনলাইনে এরকম হয়। তো যেটা বলছিলাম যে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ক থেকে ম পর্যন্ত এই যে 25টা ধ্বনি ব্যঞ্জন, এই 25টা ব্যঞ্জনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। সেই ভাগগুলো এর আগে তোমাদের করানো হয়েছে, এই যে কিছুদিন আগে কিন্তু তোমাদের করানো হয়েছে। তো সেই ভাগগুলো আমি এখানে অনলাইনে আরেকবার বলে দিচ্ছি। যারা ভালো করে বুঝতে পারেনি আগে তারা এখন আবার একটু বুঝে নাও, আর যারা বুঝেছো তারা আবার একটু রিভিশন করে নাও। তো তার মধ্যে আছে ক থেকে ম পর্যন্ত এই যে 25টা, এই 25টাকে যদি আমরা 5টা 5টা করে বর্গে ভেঙে নিই তাহলে মোট 5টা বর্গ। আর এই 5টা বর্গের মধ্যে বর্গের প্রথম যে ব্যঞ্জন বর্ণ বা ধ্বনিগুলো সেগুলো হচ্ছে ক, চ, ট, ত, প, তাই তো? রিভিশন হয়ে যাচ্ছে। ক, চ, ট, ত, প, 5টা যে প্রথম যে ধ্বনি ক, চ, ট, ত, প বর্গের প্রথম ধ্বনি। বর্গের দ্বিতীয় ধ্বনি খ, ছ, ঠ, থ, ফ। হ্যাঁ, খ, ছ, ঠ, থ, ফ। বর্গের তৃতীয় ধ্বনি গ, জ, জ মানে বর্গে জ, গ, জ, ড, দ, ব। বর্গের চতুর্থ ধ্বনি ঘ, ঝ, ঢ, ধ, ভ। আর বর্গের পঞ্চম ধ্বনি ও, ইয়, মূর্ধন্য দন্তেন ম। তাহলে এই যে বর্গের 5টা সিরিয়ালি যে 5টা ধ্বনি, সিরিয়ালি যে 5টা ধ্বনি, সেই ধ্বনির বর্গের প্রথম ধ্বনি, দ্বিতীয় ধ্বনি, তৃতীয় ধ্বনি, চতুর্থ ধ্বনি আর পঞ্চম ধ্বনি। এর মধ্যে একটু আলোচনা করে নি। বর্গের যে প্রথম ধ্বনি মানে ক, চ, ট, ত, প, আর বর্গের যে দ্বিতীয় ধ্বনি মানে খ, ছ, ট, ত, প, এই প্রথম এবং দ্বিতীয় ধ্বনিগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ। অঘোষ, ঘোষ মানে আমি বলেছিলাম, ঘোষ মানে কি বলেছিলাম বলো? ঘোষ মানে কি? হ্যাঁ, ঘোষ মানে ঘোষণা, ঘোষণা মানে গাম্ভীর্য। তার মানে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে ঘোষ অর্থাৎ গাম্ভীর্য থাকেই না, গাম্ভীর্য নেই, ঘোষ নেই, সেগুলোকে অঘোষ ধ্বনি বলা হবে। তাই ক আর খ, চ আর ছ, ট, ঠ, ত, থ আর প, ফ উচ্চারণ করতে গিয়ে গাম্ভীর্য আসে না। তাহলে তুলনায় এই ধ্বনিগুলোর উচ্চারণের থেকে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে গাম্ভীর্য আসে সেগুলো হচ্ছে বর্গের তৃতীয় আর চতুর্থ ধ্বনিতে গাম্ভীর্য আসে। মানে গ, ঘ, বর্গে জ, ঝ, ড, ঢ, ঠ না ড, ঢ, দ, ধ আর ব, ভ। মানে বর্গের তৃতীয় আর চতুর্থ ধ্বনিগুলোর গাম্ভীর্য আসে। তাহলে ঘোষ মানে ঘোষণা বা গাম্ভীর্য। তাহলে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে ঘোষ অর্থাৎ ঘোষণা তথা গাম্ভীর্য নিয়ে উচ্চারিত হয় তাকে বলা হবে ঘোষ ধ্বনি। আর এই ঘোষ ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে দেখবে যে এর শেষে হ কিন্তু আসছে। হ, গ, 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 ঘ, দেখবে হ এর মধ্যে একটা উচ্চারণ আসছে। তাই ঘোষ ধ্বনিগুলোর শেষে হ থাকে উচ্চারণে। আর ক, খ তুলনায় হয়ের উচ্চারণটা আসে না। তো যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে ঘোষ অর্থাৎ ঘোষণা অর্থাৎ গাম্ভীর্য থাকে না তাকে বলা হয় অঘোষ ধ্বনি। আর যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে ঘোষ অর্থাৎ ঘোষণা বা গাম্ভীর্য থাকে তাকে ঘোষ ধ্বনি বলা হয়। এর মধ্যে তাহলে ঘোষ ধ্বনি বলো, ঘোষ ধ্বনি কোনগুলো? বর্গের কত নম্বর? আর অঘোষ ধ্বনি কোনগুলো? বর্গের প্রথম আর দ্বিতীয় ধ্বনিগুলোকে কি ধ্বনি বলে? ঘোষ না অঘোষ ধ্বনি? অঘোষ ধ্বনি। আর তৃতীয় আর চতুর্থ গুলোকে বলা হয় বর্গের ঘোষ ধ্বনি বা সঘোষ ধ্বনিও বলে। ঘোষ ধ্বনিও বলে, সঘোষ ধ্বনিও বলে। আচ্ছা, আর অল্প প্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনি। অল্প প্রাণ, প্রাণ মানে কি বলেছিলাম? অল্প প্রাণ, প্রাণ মানে কি বলেছিলাম? হ্যাঁ, প্রাণ মানে প্রাণবায়ু, প্রাণবায়ু বা শ্বাসবায়ু। প্রাণ মানে প্রাণবায়ু বা শ্বাসবায়ু। তাহলে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে অল্প মানে কম প্রাণবায়ু বা শ্বাসবায়ু লাগে তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে মহা তথা একটু বেশি শ্বাসবায়ু বা প্রাণবায়ু লাগে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
তো বর্গের যে প্রথম ধ্বনি আর তৃতীয় ধ্বনিগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। বর্গের প্রথম ধ্বনি মানে ক চ ট ত প, আর তৃতীয় ধ্বনি মানে গ জ ড দ ব। এই ধ্বনিগুলোকে, প্রথম আর তৃতীয় ধ্বনিগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি, কারণ অল্প প্রাণ বায়ু বা শ্বাসবায়ু লাগে। আর বর্গের দ্বিতীয় আর চতুর্থ ধ্বনি মানে খ ছ ঠ ত ফ, আর চতুর্থ মানে ঘ ঝ ঢ ধ ভ। মুখস্থ হয়ে গেছে? এরকম মুখস্থ তো করতে হবে। এইরকম ভাবে বর্গের প্রথম গুলো বলার সাথে সাথে একবারে মাথা চলে কত প্রথম, তাহলে ক ছোট তো প। বর্গের দ্বিতীয় খ প্রথম, খ ছোট তো প। তৃতীয় কি গ ছোট তো প। চতুর্থ কি ঘ ঘ ঝ ঢ ধ ভ। আর পঞ্চম ধ্বনিগুলো কি ও য় মূর্ধন্য দন্তেন ম। এবারে বলো পঞ্চম যে ধ্বনিগুলো, সেই ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে নাসিকার সাহায্য লাগছে, নাকের সাহায্য লাগছে, তাই সেই ধ্বনিগুলোকে কি ধ্বনি বলা হবে? বলো, পারবে? বলো। নাসিক্য ব্যঞ্জন বলা হবে। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ব্যঞ্জন বলা হবে। তাহলে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে নাসিকার সাহায্য লাগে তাকে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলা হয়। উ য় মূর্ধন্য দন্তেন ম। আচ্ছা, এরপরে আরেকটা ভাগ আছে দ্বি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? দ্বি ব্যঞ্জন ধ্বনি। এর আগে আমরা দ্বি স্বরধ্বনির কথা বলেছিলাম, দ্বি স্বরধ্বনির কথা আলোচনা করেছিলাম, মনে আছে তো? দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যাক্ষরও বলা হয়। দ্বি স্বরধ্বনি কাকে বলে? কে বলতে পারবে দ্বি স্বরধ্বনি কাকে বলে? কোনগুলো দ্বি স্বরধ্বনির উদাহরণ? স্যার, একটি মৌলিক স্বর আর একটি অর্ধস্বর যখন একসাথে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় যৌগিক স্বর বা দ্বিস্বর। যেমন ওই, এটা ও আর ই এর সাহায্যে উচ্চারিত হয়। তাহলে দুটি মৌলিক স্বরধ্বনি যদি একসাথে উচ্চারিত হয় তখন তাকে দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি বলে। যেমন ওই, ওইর মধ্যে ও আর ই আছে, আর ও আর উ আছে। যাই হোক, দ্বি স্বরধ্বনি এটা তো হয়ে গেল। এবার হচ্ছে দ্বি ব্যঞ্জন ধ্বনি। তাহলে বুঝতে হবে দ্বি ব্যঞ্জন ধ্বনি মানে দুটো ব্যঞ্জন ধ্বনি একসঙ্গে উচ্চারিত হবে, তাই না? দ্বি ব্যঞ্জন ধ্বনি মানে দুটো ব্যঞ্জন ধ্বনি একসঙ্গে উচ্চারিত হবে। যেমন ধরো ঘ, ঘ, ঘ এর সঙ্গে কি আছে বলো তো? শেষে উচ্চারণে কি আসছে? অ তো আসছে, কিন্তু তার আগে আরেকটা উচ্চারণ, আরেকটা কিন্তু একটু মানে গাম্ভীর্য নিয়ে আরেকটা কিছু ধ্বনি উচ্চারিত হচ্ছে। একটু আগে বললাম ঘ হ, গ হ, ঘ হ, ঘ হ, হ আসছে, হ হ, হ উচ্চারণে আসছে। হালকা ভাবে দেখো, মনে হচ্ছে একটা হ এলো শেষে। ঘ ঝ, ঘ ঝ ঢ ধ ভ। তো এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলোর উচ্চারণ করতে গিয়ে আমরা দেখছি যে এই ধ্বনিগুলোর সঙ্গে একটা হ, এই ব্যঞ্জন ধ্বনিও আছে উচ্চারণ করতে গিয়ে, তাই এই ধ্বনিগুলোকে বলা হয় দ্বি ব্যঞ্জন ধ্বনি। মানে যে ব্যঞ্জন ধ্বনিগুলোর সঙ্গে হ কার জাতীয় ধ্বনির মিশ্রণে সৃষ্টি হয় সেই ব্যঞ্জন ধ্বনিগুলোকে দ্বি ব্যঞ্জন ধ্বনি বলা হয়। যেমন ঘ ঝ ঢ ধ ভ, ঘ ঝ ঢ ধ ভ বর্গের চতুর্থ গুলো হ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে জুড়ে আছে। তাহলে দ্বি ব্যঞ্জন ধ্বনি মনে থাকবে। এর আগে আমি স্পর্শ ধ্বনির কথা বলেছিলাম। স্পর্শ ধ্বনি, স্পর্শ ধ্বনির সংখ্যা কটা বলেছিলাম বলো? হ্যালো, স্পর্শ স্পর্শ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 25টা, ক থেকে ম পর্যন্ত। এই যে 25টা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, কারণ মুখবিবরের কোথাও না কোথাও স্পর্শ বলে উচ্চারিত হচ্ছে। এই 25টা স্পর্শ ব্যঞ্জন ধ্বনির আর একটা নাম আছে স্পৃষ্ট ধ্বনিও বলা হয়। স্পৃষ্ট, দন্তে শয় পয়রি, পেট কাটা মূর্ধন্য শয়টা, স্পৃষ্ট ধ্বনি। স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি মানে জীব কোথাও না কোথাও স্পর্শ করছে, বা ধ্বনিবাহী বাতাস বা শ্বাসবায়ু কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, বা স্পৃষ্ট, স্পর্শ থেকে স্পৃষ্ট, স্পর্শ কথাটা থেকে হচ্ছে স্পৃষ্ট। তো যে ধ্বনিগুলো কোথাও না কোথাও স্পর্শ করে বা স্পৃষ্ট হয়ে উচ্চারিত হচ্ছে তাকে স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি বলা হয়। এরপরে আরেকটা ভাগ আছে ঘৃষ্ট ধ্বনি বা ঘর্ষিত ধ্বনি।
ঘৃষ্ট ধ্বনি, ঘৃষ্ট ধ্বনি বা ঘোষিত ধ্বনি। তো যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাস বায়ুর বহির্গমনের পথ প্রথমে রুদ্ধ হয়ে যায়, তারপরে সামান্য মুক্ত হয়, আর তারপরে ঘর্ষণের মতো হয়ে শ্বাস বায়ু বেরিয়ে আসে। এক কথায় যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাস বায়ু প্রথমে কোথাও না কোথাও ঘর্ষিত হয়, ঘষা খায়, কোথাও কোথাও ঘর্ষিত হয়, ঘষা খায়, বা জীবও কোথাও না কোথাও ঘর্ষিত হবে, ঘষা খাবে, তারপরে ধ্বনিবাহী বাতাস বা শ্বাসবায়ু বাইরে বেরিয়ে আসবে। যেমন চ ছ জ ঝ, চ ছ জ ঝ, দেখবে ধ্বনিবাহী বাতাস যেন হালকা ধাক্কা খেয়ে স্পর্শ করে ঘষে উচ্চারিত হয়ে বেরিয়ে এলো, এরকম ঘষছে। চ ছ, দেখো জীব যেন ঘষলো, ধ্বনিবাহী বাতাস যেন একটু ঘষা খেয়ে বেরিয়ে এলো। চ ছ চ ছ চ ঝ, যদি না বুঝতে পারো তাহলে জীব একটু বেশি জোরে তালুতে ঘষে দিও জীবকে, তাহলে বুঝতে পারো, মনে রাখার জন্য। জীবকে বেশি একটু ঘষে গরম করে দিও জীবকে, ছাল উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে যদি ছাল উঠে যায় পরীক্ষার সময় কিন্তু ভালো মনে থাকবে। আচ্ছা, কোন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বেশি ঘষা লেগেছিল, ছাল উঠে গেছিল? না চ ছ ছ ছ, এই যে ঘষা খাচ্ছে, চ ছ জ ঝ, ছাল ওঠা ধ্বনি, এর নাম ঘর্ষিত ধ্বনি বা ঘৃষ্ট ধ্বনি। বাবা, যে ধ্বনি নিয়ে আলোচনা করতে গিয়ে নিজে প্র্যাকটিক্যালি এই সমস্ত উচ্চারণে কাজ করেছে, সে কত মাথা খাটিয়েছে, মুখ খাটিয়েছে, জিভ খাটিয়েছে, দাঁত খাটিয়েছে, মুখবিবরের কত রকমের কারসাজি করেছে, এক্সপেরিমেন্ট। ইএনটি দেখিয়েছে। তারপরে ঘৃষ্ট ধ্বনি বা ঘর্ষিত ধ্বনি হলো চ ছ জ ঝ। এরপরে হচ্ছে উষ্ম ধ্বনি। উষ্ম ধ্বনি, উষ্ম, উষ্ম ধ্বনি, উষ্ম মানে হচ্ছে উষ্মা মানে গরম বাতাস বা গরম হাওয়া। তো যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বলছে একটু গরম বাতাস বা উষ্মা নির্গত হয়, উষ্মা বা গরম হাওয়া নির্গত হয়, সেই অর্থে তো সব ধ্বনিতেই উচ্চারণ করার সময় দেখবি গরম বাতাস যেন বেরোচ্ছে, কিন্তু উষ্ম, উষ্মা, গরম বাতাস, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় উষ্মা, উষ্ম, গরম বাতাস নির্গত হয় সেগুলোকে বলা হয় উষ্ম ধ্বনি। যেমন বলছে স হ, এই যে আমি হাতটা রাখছি, তোমরাও হাত রেখে দেখো, হাতটা রাখো মুখের কাছে, দিয়ে উচ্চারণ করো স হ, স হ, গরম বাতাস বেরোচ্ছে। সেই অর্থে যদি বলা হয় যে কোনো ধ্বনি উচ্চারণ করতে গিয়ে যদি হাতটা কাছে রেখে উচ্চারণ করি, তাহলে দেখবে মুখের থেকে তো গরম হাওয়া উষ্মাতে এমনি বেরিয়ে আসছে। কিন্তু বইতে দেওয়া আছে যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে গরম বাতাস, উষ্মা বা উষ্ম গরম বাতাস বেরিয়ে আসছে, তাকে উষ্ম ধ্বনি বলা হয়। যেমন হচ্ছে স আর হ, স আর হ। এই দুটো ধ্বনির মধ্যে আবার একটা ধ্বনিকে বলা হয় শীষ ধ্বনি। শীষ, যে ধ্বনি উচ্চারণ করার সময় শীষ দেওয়ার মতো, শ্বাস বায়ু শীষ দেওয়ার মতো নির্গত হয়, উচ্চারণ করার সময় শীষ দেওয়ার মতো নির্গত হবে, সেই ধ্বনিকে বলা হয় শীষ ধ্বনি। বলো তাহলে স আর হ এর মধ্যে কোনটা শীষ ধ্বনি মনে হচ্ছে? স, শীষ। আর বেশি করে যদি শীষ দাও তাহলে তো আরো স স স স স, দেখো বেশি শীষ আসছে। স স স স, বাংলাদেশের উচ্চারণে স এর টান বেশি থাকে না, স না বলে স বলে স স স। হ্যাঁ, ওই হুগলি অঞ্চলের কোথাও কোথাও উচ্চারণে স এর টান আছে, স স স। মেদিনীপুরেরও স এর টান আছে, স স স। শ্যামবাজারে শশী বাবু সকাল সকাল শশা কিনতে গেল। শ্যামবাজারে শশী বাবু, কত স, কত স শীষ ধ্বনি বেরিয়ে আসছে দেখ। শ্যামবাজারে, শ্যামবাজার, শ্যামবাজারের, হ্যাঁ শ্যামবাজারের, শ্যামবাজার না, শ্যামবাজারের শশী বাবু সকাল সকাল শশা কিনতে গেছে। শশী বাবু, শশীষ ধ্বনি। হ্যাঁ, শ্যামবাজারের শশী বাবু সকাল সকাল শশা কিনতে গেছে। এবারে শীষ যদি বেশি দিতে যাও তাহলে উচ্চারণ করবে শ্যামবাজারের শশী বাবু সকাল সকাল শশা কিনতে গেছে। কত স।
যাই হোক, শীষ ধ্বনি হলো, উষ্ম ধ্বনি হলো। এরপরে হচ্ছে তাড়নজাত ধ্বনি। তাড়নজাত ধ্বনি, তাড়নজাত ধ্বনি, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জীব মূর্ধাকে তাড়িত করে, তাড়িয়ে নিয়ে গিয়ে উচ্চারণ করবে। দেখবি, তাড়িয়ে নিয়ে গিয়ে উচ্চারণ করবে, বুঝতে পারছিস তো? তাড়িয়ে নিয়ে উচ্চারণ করবে, জীব তাড়াচ্ছে, মনে হচ্ছে বাড়ি থেকে একদম তাড়িয়ে একবারে ঝেঁটিয়ে বিদায় করছে, তাড়িয়ে, হেড 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 হেড, তাড়নজাত ধ্বনি। আর সেই তাড়নজাত ধ্বনি হচ্ছে ঢয় সড় আর ডয় সড়, ডয় সড় আর ঢয় সড়। এবারে আমরা উচ্চারণ ঠিকঠাক করতে পারি না, কঠিন লাগে, তাই আমাদেরকে বলতে হয় এটা হচ্ছে ডয় শূন্য র আর এটা হচ্ছে ঢয় শূন্য ঢ। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই শূন্যর কথাটা উচ্চারণ করব না, আমাদের উচ্চারণ করা উচিত কি বলে, র আর ঢ, র আর ঢ, র আর ঢ, এটাই উচ্চারণ। দেখো, এই উচ্চারণ করতে গিয়ে মনে হচ্ছে না জীব যেন তাড়িয়ে নিয়ে যাচ্ছে কাউকে, র আর ঢ, মূর্ধাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, মূর্ধায় গিয়ে জীব স্পর্শ করছে, র র র র র, আরে হাট বাড়ি যা, র র র র, তাড়াচ্ছে তাড়াচ্ছে, তাড়িয়েতে র র, তাড়াচ্ছে না, তাড়াচ্ছে, র র র র র র র, তাড়াচ্ছে, তাড়িয়ে তাড়িয়ে উচ্চারণ করছে। তাহলে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীব মূর্ধাকে তাড়িত করে, তাড়িয়ে তাড়িয়ে উচ্চারণ করে, তাকে তাড়নজাত ধ্বনি বলা হয়। যেমন ঢয় সড় আর ঢয় সড়, ঢয় সড় আর ঢয় সড়, তাড়নজাত ধ্বনি। এবার হচ্ছে তরল ধ্বনি। তরল ধ্বনি, তরল, তরল ধ্বনি কোনটাকে বলা হয় না, তরল ধ্বনি বলা হয় ল কে বলা হয় তরল ধ্বনি। আমি কেন তরল ধ্বনি ল কে বলে আমি নিজেও জানি না সেইভাবে, হ্যাঁ, কিন্তু ল কে তরল ধ্বনি বলা হয়। তরল ধ্বনি যদি বলা হয় সেটা হচ্ছে ল আর একটা বয় শূন্য র, র আর ল হচ্ছে তরল ধ্বনি, র আর ল হচ্ছে তরল ধ্বনি। বয়স এটা এটা বয় শূন্য রটাকে তরল ধ্বনি বলা যেতে পারে, কারণ তরল যেমন জলে যেমন তরলে যেমন ঢেউ ওঠে না, বয় শূন্য রটা এরকম ঢেউ করে করে, জীব দেখ ঢেউ খেলে খেলে উচ্চারিত হবে, র র র র র র, বেশি তরল করে দিচ্ছি আমি যদিও, র র র র, এই দেখ জীব দেখ ঢেউ খেলছে তরলের মতো, র র র র র র র র র র, একটু বেশি তরল হয়ে যাচ্ছে। কিন্তু এই যে বয় শূন্য র আর লয়ের মধ্যে তরল স্বর তো দুটোই বলা হচ্ছে, তার মধ্যে আবার বয় শূন্য রকে বলা হয় কম্পনজাত ধ্বনি বা রণিত ধ্বনি, কম্পনজাত ধ্বনি। এটা ঠিক আছে, বয় শূন্য র কিন্তু উচ্চারণ করার সময় দেখবে একটা কম্পন আসছে, কম্পন, জীবে একটা কম্পন, একটা কম্পন, হ্যাঁ, কাঁপছে জীব, র হালকা করে উচ্চারণ করলেও দেখবে জীবকে কাঁপাতে হচ্ছে, তবে গিয়ে র উচ্চারিত হয়, র, তাকে কম্পনজাত ধ্বনি বা রণিত ধ্বনি বলা হয়। রণিত, র নয়সিত, মূর্ধন্যসিত, রণিত ধ্বনি বা কম্পনজাত ধ্বনি বলা হয়। বয় শূন্য র হচ্ছে রণিত ধ্বনি বা কম্পনজাত ধ্বনি। আর ল কে বলা হচ্ছে, ল আর র একসঙ্গে বলা হচ্ছে আবার তরল স্বর। এর মধ্যে যে লটা, এই লটাকে আবার কি বলা হয়, লটাকে আবার বলা হয় পার্শ্বিক ধ্বনি বলা হয়, পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কেন বলা হয়, বলছে যে জীব ল উচ্চারণ করার সময় কি হচ্ছে, জীবের আজ্ঞা, জীবের অগ্রভাগ গিয়ে সামনে স্পর্শ করছে তালুতে, আর দুই দিক থেকে একটা গ্যাপ থাকছে, দুই দিক থেকে একটা গ্যাপ, একটা ফাঁক থাকছে, আর সেই গ্যাপ থেকে কি হচ্ছে না বাতাস, বায়ু নির্গত হচ্ছে। ল, ল বলার সঙ্গে সঙ্গে জীব গিয়ে সামনে ধাক্কা খাচ্ছে, আর দুই দিকে গ্যাপ তৈরি হচ্ছে, দুই পাশ দিয়ে বাতাস নির্গত হচ্ছে। আমি নিজে অনেকবার চেষ্টা করেছি, ল বলার সাথে সাথে ল তো গিয়ে তালুতে লাগছে, জীবের আগা, সেটা তো বুঝলাম, কিন্তু দুই পাশ দিয়ে বাতাস কোথায় নির্গত হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, ল, ল তো বললাম, ল বাতাস কোথায় দুই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই এর নাম পার্শ্বিক ধ্বনি, দুই পাশ দিয়ে বাতাস বেরোচ্ছে। হ্যাঁ, বেরোচ্ছে বাতাস, অল্প অল্প বেরোচ্ছে, তাহলে তো খুবই ভালো। ওরা মাপাও যায় না তো, এখন মনে রাখতে হবে, কিছু করার নেই। পরীক্ষার হলে বসে মাপ যোগ করে তো আর অত সময় নেই না, পরীক্ষার হলে বসে আচ্ছা কোনটার যেন দুই পাশ দিয়ে বাতাস নির্গত হচ্ছিল, কার বেশি কার কম, এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে ঘন্টা পড়ে যাবে। তাহলে তোমরা কি করবে, আপাতত এটা মুখস্থ রাখবে যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে জীবের অগ্রভাগ তালুতে স্পর্শ করে কিন্তু দুই পাশ দিয়ে বাতাস নির্গত হয়, তাকে বলা হয়
পার্শ্বিক ধ্বনি, দুই পাশ দিয়ে বাতাস, তাই পার্শ্বিক ধ্বনি, সেটা হচ্ছে ল। বয় শূন্য র হচ্ছে কম্পনজাত ধ্বনি বা রণিত ধ্বনি, আর র আর ল একসঙ্গে তরল ধ্বনি বা তরল স্বর, আর আলাদা করে বয় শূন্য রটা হচ্ছে কম্পনজাত ধ্বনি। এর আগে আমি স্বরধ্বনি বোঝাতে গিয়ে অর্ধস্বরের কথা বলেছিলাম না? অর্ধস্বর কাকে বলে বলেছিলাম না? ওই যে চারটে অর্ধস্বর বলেছিলাম না? দলের ক্ষেত্রে যে দলগুলোর শেষে থাকে অর্ধস্বর সেগুলোকে রুদ্ধ দল বলা হয়। চারটে স্বর অর্ধস্বর, হর্ষই, হর্ষ, ও, আর অন্ত্যেস্থ মানে এ, এটা থাকে অন্ত্যেস্থর মধ্যে উচ্চারিত হয় এ, যায় এ, বলেছিলাম অর্ধস্বর। হ্যাঁ স্যার। তো এখানেও অর্ধস্বরের কথা বলা হয়েছে ব্যঞ্জনে, সেই অর্ধস্বরের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে অন্ত্যেস্থ, কারণ অন্ত্যেস্থ থাকবে উচ্চারণ হবে এর মতো, তাকে বলা হবে অর্ধস্বর। যদিও স্বর কিন্তু ব্যঞ্জন, দেখতে ব্যঞ্জন, যেমন যায় অন্ত্যেস্থ জয়কার অন্ত্যেস্থ, যায় অন্ত্যেস্থ আছে, তার মানে কি ব্যঞ্জন ধ্বনি, কিন্তু উচ্চারণ হচ্ছে এর মতো, তাই ওটা হচ্ছে অর্ধস্বর। আচ্ছা, এরপরে আছে আরেকটা ভাগ, তার নাম হচ্ছে আশ্রয় স্থান ভাগী। আশ্রয় স্থান ভাগী বর্ণ বা আশ্রয় ভাগী বর্ণ, আশ্রয় স্থান ভাগী বা আশ্রয় ভাগী বর্ণ, এটা তোমরা কেউ জানো? বলো তো কে পারবে? আশ্রয় স্থান ভাগী বা আশ্রয় ভাগী বর্ণ বা ধ্বনি কাকে বলে? আশ্রয় ভাগী বর্ণ বা আশ্রয় স্থান ভাগী বর্ণ, পারবে কেউ? পারবে না, পারবে না। আশ্রয় স্থান ভাগী বর্ণ মানে যে বর্ণগুলো ওরা একা একা বসতে পারে না, যে বর্ণগুলো একা একা বসতে পারে না, যে বর্ণগুলো কি করে, কারোর না কারোর সাহায্য নিয়ে বসে, কাউকে না কাউকে আশ্রয় করে বসে, কাউকে না কাউকে আশ্রয় করে বসে, তার মানে আশ্রয়ের জন্য অন্যের উপর নির্ভরশীল, আশ্রয়ের জন্য অন্যের ভাগীদার, অন্যের ভাগ নিয়ে, অন্যের সাহায্য নিয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে বসে, একা একা বসতে পারে না। যেমন হচ্ছে অনুস্বার, বলো তো অনুস্বার একা একা বসতে পারে? বিসর্গ একা একা বসতে পারে? চন্দ্রবিন্দু একা একা বসতে পারে? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে আশ্রয় ভাগী বা আশ্রয় স্থান ভাগী বর্ণ, কারণ একা একা ব্যবহৃত হতে পারে না, অন্যের আশ্রয়ে, অন্যের উপর নির্ভরশীল হয়ে ওগুলো ব্যবহৃত হয়, তাকে আশ্রয় স্থান ভাগী বর্ণ বা আশ্রয় ভাগী বর্ণ বলে, যেটা হচ্ছে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। বোঝা গেল? বোঝা গেল। এবারে তোমাদের ব্যাকরণ বইতে বলো তো, তোমাদের ব্যাকরণ বইতে এই যে আমি যে ব্যঞ্জন ধ্বনিগুলো নিয়ে আলোচনা করলাম, এর বাইরে কি কোনো ব্যঞ্জন ধ্বনির কথা আছে তোমাদের ব্যাকরণ বইতে? বা সহায়িকাতে যে ব্যাকরণের অংশটা আছে সেখানে কি এক্সট্রা আর কোনো ব্যঞ্জন ধ্বনির কথা আছে? যদি থাকে দেখে বলো আমাকে। থাকতে পারে, একটু এদিক ওদিক হতেই পারে, বলো। স্যার নৈকট্য ব্যঞ্জন ধ্বনি। কি ব্যঞ্জন ধ্বনি? নৈকট্য। নৈকট্য ব্যঞ্জন ধ্বনি সংজ্ঞা কি দেয়া আছে দেখে বলো। শ্বাসবায়ুর গতিপথে বাধা যদি এত কম হয় যে কোনো ঘর্ষণ ধ্বনি শোনা যায় না, অথচ মনে হয় বাধার ভাবটি রয়েছে, তবে তাকে বলে নৈকট্য ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, আবার একবার পড়ো, সবাই শুনবে। শ্বাসবায়ুর গতিপথে বাধা যদি এত কম হয় যে কোনো ঘর্ষণ ধ্বনি শোনা যায় না, অথচ মনে হয় বাধার ভাবটি রয়েছে, তবে তাকে বলে নৈকট্য ব্যঞ্জন ধ্বনি। উদাহরণ কি দেওয়া আছে? স্যার অন্তস্থ জ। হ্যাঁ, অন্তস্থ জ, জ, অন্তস্থ জ, জ। তার মানে ঘর্ষণ খুব বেশি বোঝা যায় না, নৈকট্য মানে নিকট, হালকা, কাছাকাছি বোঝা যায়, তো সেই ধ্বনিগুলোকে বলা হয় নৈকট্য ধ্বনি, যেমন অন্তস্থ জ। একটাই দেওয়া আছে উদাহরণ? হ্যাঁ স্যার। আচ্ছা, নৈকট্য ধ্বনি এটা কোন রাইটারের বইতে আছে লেখা? স্যার এটা সহায়িকাতে আছে। ও, সহায়িকাতে আছে। আচ্ছা, ঠিক আছে। তো আর কোনো ব্যঞ্জন ধ্বনি আছে?
আর কোনো ব্যঞ্জন ধ্বনি আছে? মানে আর কোনো এক্সট্রা কারোর বইতে দেওয়া আছে? নাই। তাহলে সবার কাছে বই আছে তো, না বই নাই রে? হ্যালো, হ্যাঁ স্যার, আমার কাছে তো আছে। সবার কাছে বই আছে। তা আমি বলছি সবার কাছে তো বই আছে, যাদের কাছে বই আছে তাদের বইতে কি এক্সট্রা কোনো ব্যঞ্জন ধ্বনির কথা বলা আছে, না আমি যেগুলো আলোচনা করছিলাম মোটামুটি ওইগুলোই দেওয়া আছে? এক্সট্রা তার মানে কারোর বইতে নাই। তার মানে আমাদের ব্যঞ্জন ধ্বনি যে ভাগগুলো ছিল সেগুলো মোটামুটি হয়ে গেল। এবারে আমাকে বলো, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি নিয়ে কারোর কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে 1 মিনিট ওয়েট করো।